মুখে শ্রেণীহীন সমাজের বুলি আর ভিতরে ব্রাহ্মণ্যবাদের আধিপত্যের রাজনীতি। যারা সাম্যের কথা বলে যুব সমাজকে রাষ্ট্রের বিরুদ্ধে খেপিয়ে তুলল, কারখানার গেটে তালা ঝোলালো আর সাধারণ খেটে খাওয়া মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিল, দেখা গেছে সেই আন্দোলনের সব কাণ্ডারই আসলে অভিজাত ব্রাহ্মণ্যবাদী ব্যাকগ্রাউন্ডের। ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতির এই সবচেয়ে বড় ভণ্ডামি এবং তথাকথিত বিপ্লবের পিছনের তেতো সত্যটা আজ পুরো স্পষ্ট হওয়া দরকার। মুখোশ খুলবো এই ভণ্ডদের, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিও শুরুর আগে সকলের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। দেখুন, আজকে আমি প্রমাণ করব কেন কমিউনিস্ট মানে ব্রাহ্মণ্যবাদীদের একটা দল। এরা ভারতের সাম্যবাদী আন্দোলনের আদর্শ ও শ্রেণীহীন সমাজের কথা মুখে বললেও বাস্তবে সর্বত্রই উচ্চবর্ণ এবং ব্রাহ্মণ্যবাদকে এরা প্রমোট করে এসেছে এবং আজও করছে। সিপিআই থেকে সিপিএম থেকে সিপিআই-এমএল কি আরও অতিবাম, যাদের অনেকেই নকশালপন্থী বলে চেনেন, প্রায় প্রতিটি কমিউনিস্ট পার্টিতেই এখনও ব্রাহ্মণ্যবাদের প্রভাব এবং দাপট বিদ্যমান। ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত মানবেন্দ্রনাথ রায় ওরফে নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন এক রাঢ়ী ব্রাহ্মণ পরিবারের সন্তান। এছাড়া প্রারম্ভিক সময়ে শীর্ষ নেতাদের মধ্যে পিসি যোশী, শ্রীপাদ, অমৃত ডাঙ্গের মতো নেতারাও উচ্চবর্ণ ব্রাহ্মণ সমাজ থেকে এসেছিলেন। এরা প্রত্যেকেই ব্রিটিশদের দালালি করতেন, তাদের পোষ্য ছিলেন, মাঝে মাঝে সংগ্রামের নাটক করে মুচলেকা দিয়ে ছাড়ও পেয়ে যেতেন। 1960-এর দশকের ঐতিহাসিক নকশালবাড়ি আন্দোলনের প্রধান মুখ চারু মজুমদার ছিলেন এক ব্রাহ্মণ পরিবারের সন্তান। তার সহযোদ্ধা কানু সান্যালও উচ্চবর্ণের অন্তর্ভুক্ত ছিলেন। আর কী দশা হয়েছিল তাঁদেরই সহকর্মী জনজাতি সম্প্রদায়ের জঙ্গল সাঁওতালের। তিনি হয়ে গিয়েছিলেন একজন মাতাল, মানে একজন সরল সংগ্রামী জনজাতি নেতা, কমিউনিস্ট হয়ে শেষ পর্যন্ত মদ্যপ হয়ে জীবন শেষ করলেন। এই হলো বিপ্লবের পরিণতি। যখন অতিবাম নকশালদের নিয়ে আলোচনা চলছে, তখন আরও কিছু উদাহরণ নিয়ে আমাদের চর্চা করা যাক। বর্তমানকালে সিপিআই মাওয়িস্ট তৈরি হয়েছিল দুটো সংগঠনের মিলনের ফলে। এই দুটো সংগঠন কি কি ছিল? পিপলস ওয়ার গ্রুপ বা পিডব্লিউজি আর মাওবাদী কমিউনিস্ট সেন্টার বা এমসিসি। এখন এই পিডব্লিউজি এর সংস্থাপককে কোন্ডাপল্লী সীতারামাইয়া, অন্ধ্রপ্রদেশের উচ্চজাতি রেড্ডি সম্প্রদায়ের কোন্ডাপল্লী সীতারামাইয়া। আর এমসিসি কারা তৈরি করেছিল? কানাই চ্যাটার্জি, ব্রাহ্মণ, এবং অমূল্য সেন, তিনি একজন উচ্চ বর্ণের লোক। বর্তমানে সিপিআই-এমএল লিবারেশন, মানে যেটাকে ওই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী লেনিনবাদী বলে, এটার সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য নিজেও উচ্চবর্ণের ব্রাহ্মণ পটভূমি থেকে উঠে এসেছেন। এর আগের সম্পাদক ছিলেন বিনোদ মিশ্র, তিনিও আবার একজন ব্রাহ্মণ। শুধু তাই নয়, এদের মধ্যে ব্রাহ্মণ্যবাদের বা উচ্চবর্ণের প্রভাব এতটাই গভীর যে আজও তারা জনজাতি সমাজের প্রতি বৈষম্যমূলক মনোভাব পোষণ করে। একদিকে তারা জনজাতিদের ভারত রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনের উস্কানি দেয় এবং কমিউনিস্ট মতাদর্শে উদ্বুদ্ধ করার চেষ্টা করে। অন্যদিকে 2022 সালে যখন জনজাতি সমাজের প্রতিনিধি হিসেবে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদপ্রার্থী হন, তখন কমিউনিস্ট দলগুলি তৃণমূল কংগ্রেস সমর্থিত বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করে। এর উদ্দেশ্য ছিল একজন জনজাতি মহিলা রাষ্ট্রপতি হওয়া রোধ করা এবং উচ্চবর্ণের একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে সমর্থন করা। আবার সিপিএম কতটা বর্ণবাদী দল তার একটা উদাহরণ প্রকাশ কারাত। তিনি দীর্ঘদিন সিপিএমের কেন্দ্রীয় নেতা এবং দলের সাধারণ সম্পাদক ছিলেন। শুধু তাই নয়, তাঁর স্ত্রী বৃন্দা কারাতও দলের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা অর্থাৎ পলিট ব্যুরোর সদস্য। এটা পরিবারতন্ত্রের একটা উদাহরণ। প্রকাশ কারাত কেরলের উচ্চবর্ণ নায়ার জাতির লোক। এছাড়া উল্লেখযোগ্য যে 1964 সালে সিপিএম প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় ধরে অর্থাৎ 2012 সাল পর্যন্ত দলের পলিট ব্যুরোতে কোনো দলিত বা জনজাতি সম্প্রদায়ের সদস্যকে অন্তর্ভুক্ত করা নিয়ে কোনোদিন কোনো আলোচনা করা হয়নি। প্রথমবারের জন্য 2012 সালের অন্ধ্রপ্রদেশের দলিত নেতা রামচন্দ্র পিল্লাই এবং পশ্চিমবঙ্গের রামচন্দ্র ডোমকে পলিট ব্যুরোতে নেবার কথা আলোচনা করা হয়। পরবর্তীকালে 2022 সালে রামচন্দ্র ডোমকে পলিট ব্যুরোতে অন্তর্ভুক্ত করা হয়। এই তো হলো সিপিএমের নিম্নবর্ণের মানুষদের সশক্তিকরণের উদাহরণ। ভারতের কমিউনিস্ট নেতৃত্বে উচ্চবর্ণের প্রভাবের আরও কিছু পরিচিত উদাহরণ একবার দেখে নেওয়া যাক। কমিউনিস্টদের প্রথম দিকের অন্যতম কেন্দ্রীয় নেতা ছিলেন সি রাজেশ্বর রাও। তিনিও ছিলেন
অন্ধ্রপ্রদেশের তেলেগু ব্রাহ্মণ। সিপিএমের প্রথম সাধারণ সম্পাদক এবং কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী EMS নাম্বুদ্রিপাদ, তিনি নাম্বুদ্রি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দলের আরেক শীর্ষ তাত্ত্বিক নেতা VD রন্ধীবে, তিনি মহারাষ্ট্রের ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কুলীন কায়স্থ জাতির ছিলেন, যাদের সমাজে উচ্চবর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তার উত্তরসূরি কে ছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও ব্রাহ্মণ পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। সিপিএমের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তেলেগু ব্রাহ্মণ পরিবারের সন্তান। এবারে একবার পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে বামফ্রন্টের অবস্থাটা দেখে নেওয়া যাক। বিগত প্রায় 5 দশকে বামফ্রন্টের 4 জন চেয়ারম্যান হয়েছেন। প্রমোদ দাশগুপ্ত 1977 থেকে 1982 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন, তিনি উচ্চবর্ণ বৈদ্য জাতির মানুষ। সরোজ মুখার্জি 1982 থেকে 1990 সাল পর্যন্ত ছিলেন, তিনি জাতিতে ব্রাহ্মণ। শৈলেন দাশগুপ্ত 1990 থেকে 1998 সাল পর্যন্ত ছিলেন, তিনিও উচ্চ বর্ণ বৈদ্য সম্প্রদায়। বিমান বসু 1998 সাল থেকে বর্তমান পর্যন্ত আছেন, তিনিও উচ্চবর্ণ কুলীন কায়স্থ। এতই যখন আলোচনা হলো, তখন আর এই SUCIটা বা বাদ থাকে কেন? শুরু থেকে এখনো পর্যন্ত তাদের 3 জন সম্পাদক হয়েছে। শিবদাস ঘোষ 1948 থেকে 1976 সাল পর্যন্ত, তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক, উচ্চবর্ণের মানুষ। নিহার মুখার্জি 1976 থেকে 2010, তিনি ব্রাহ্মণ। প্রভাস ঘোষ 2010 থেকে বর্তমান পর্যন্ত, তিনি উচ্চবর্ণের। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনারা কি দেখলেন? কমিউনিস্ট পার্টিগুলো শীর্ষ নেতৃত্বে কখনো কোনো উপজাতি বা নিম্নবর্ণের পদবীধারীরা মর্যাদা পায়নি, নেতা হতে পারেনি। এভাবে বললে পুরোপুরি সঠিক হবে না, আসলে তাদের সেই সুযোগটাই দেওয়া হয়নি সেখানে। তাই নেই কোনো কলিতা মাঝি বা নেই কোনো চন্দনা বাউরি, যেখানে অতি পিছিয়ে পড়া শ্রেণীর যে রামনাথ কোবিন্দ বা উপজাতি মহিলা দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি সর্বোচ্চ পদে বসতে পারেন। যেখানে অতি পিছিয়ে পড়া শ্রেণীর রামনাথ কোবিন্দ বা উপজাতি মহিলা দ্রৌপদী মুর্মু দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির পদে বসতে পারেন, সেখানে ভারতের কমিউনিস্ট পার্টিগুলোতে 2026 সালেও কেবলমাত্র উচ্চবর্ণের মানুষরাই প্রতিনিধিত্ব করে। আর তারাই বিরোধ করে 3 তালাক বিলের, তারাই বিরোধ করে মহিলা সংরক্ষণ বিলের। এটাকে কি ধরনের ভণ্ডামি বলা যাবে সেটা আপনারাই বিচার করুন। এরা চতুরভাবে ব্রাহ্মণ্যবাদকে প্রমোট করে এবং দলিতদের ব্যবহার করে ভারত রাষ্ট্র এবং সংস্কৃতির বিরুদ্ধে খেপিয়ে তোলে। উদাহরণ হিসাবে ব্রাহ্মণ্য নেতা শ্যামল চক্রবর্তীর নাম প্রায় আলোচনায় আসে। তিনি নিজেকে একজন শ্রমিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। শ্রমিক রাজনীতি করে তিনি নিজের সচ্ছল জীবনযাপন করেছেন আজীবন, ফ্ল্যাট বাড়ি সব কিছুই করেছেন। কিন্তু ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান তুলে শ্রমিকদের মালিকদের বিরুদ্ধে তিনি খেপিয়ে তুলেছেন। তিনি একের পর এক কলকারখানা বন্ধ করেছেন, শ্রমিকদের তিনি বেকার করেছেন, তাদের সন্তানদের তিনি অনাথ করেছেন। এটাই কমিউনিস্ট রাজনীতির বাস্তব চিত্র। বিলাসবহুল জীবনযাপন, জাতিবাদকে প্রশ্রয় দেওয়া এবং দলিত জনজাতি সমাজকে রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা। তাদের আন্দোলনে নামানো, কারখানা বন্ধের রাজনীতি করা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও এইসব ধরনের স্লোগান দেওয়া, রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দেওয়া, এসবের পরিণতি অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের পরিবারকে অনিশ্চয়তা এবং দুর্দশার মুখে ঠেলে দিয়েছে। এটাই কমিউনিজমের বাস্তব রূপ। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতে কমিউনিজমের এই সনাতন বিরোধী মনোভাবের রুটটা ঠিক কোথায়, সেটা বুঝতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে ঠিক 200 বছর আগে, যখন ব্রিটিশরা ভারতের চিরাচরিত শিক্ষা ব্যবস্থা নষ্ট করে তাদের চাটুকার তৈরি শিক্ষা ব্যবস্থা শুরু করেছিল। ব্রিটিশরা দেখেছিল যে ভারতের প্রচলিত শিক্ষা ব্যবস্থার কাণ্ডারি হচ্ছে এই দেশের ব্রাহ্মণরা। তারাই গ্রামে গ্রামে টোল চালায় এবং শিক্ষাদান করে। তাই মেকলের বুদ্ধিতে তারা 3টে পদক্ষেপ করে। 1, দেশীয় গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেয়। 2, পশ্চিমের শিক্ষা ব্যবস্থা চালু করে শিক্ষাকে কেবলমাত্র সুবিধাভোগী উচ্চবর্ণের মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া হয়। আর 3, ইংরেজি শিক্ষা পদ্ধতির মাধ্যমে দেশের ব্রাহ্মণ এবং উচ্চবর্ণের মানুষদের দেশের ইতিহাস, দেশের ধর্ম এবং ঐতিহ্যের প্রতি ঘৃণাভাব জাগিয়ে তোলা হয়। শুধু শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নয়, তারা এই সাংস্কৃতিক যুদ্ধে নামিয়ে দেয় মিশনারিদেরও। এর ফল আমরা কি দেখতে পাই? ভারতে প্রথম খ্রিস্টান যাচক কিন্তু কোনো দলিত শ্রেণী থেকে হননি, তিনি ছিলেন আবার একজন ব্রাহ্মণ, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। আর এই ধারারই ধারাবাহিকতা হিসাবে ভারতে কমিউনিজমের আগমন হয়। এখানে কমিউনিজমের আমদানি সেই পশ্চিমা দেশ থেকে ইংরেজি ভাষার মাধ্যমে ইংরেজদের পৃষ্ঠপোষকতা। তাই সনাতন বিরোধিতা এবং উন্নাসিকতা এদের মজ্জাগত। সময় এসেছে এই নকল মেহনতি মানুষের দরদিদের আসল মুখোশ খুলে দেওয়ার।
এরা কোনোদিন কোনো দলিত, আদিবাসী বা অনগ্রসর মানুষের হাতে সত্যিকারের নেতৃত্ব তুলে দেয়নি আর দেবেও না। এদের কাজ শুধু সাধারণের কাঁধে বন্দুক রেখে নিজেদের আখের গোছানো এবং সমাজকে ভাঙা, নিজেদের ইকোসিস্টেম ব্যবহার করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে একটা চাকরি জোগাড় করা আর সব রকম সরকারি সুবিধা উপভোগ করে সরকারকেই গালি দেওয়া। কিন্তু এই নাটুকে বিপ্লবে প্রাণ যায় কাদের? দেশের দলিত, আদিবাসী বা অনগ্রসর মানুষের। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ে নকশালি তাণ্ডবে কাদের প্রাণ গিয়েছে? সেখানকার গরিব আদিবাসীদের। মরিচ ঝাঁপিতে কুলীন বিলেত ফেরত জ্যোতি বসু কাদের হত্যা করেছিলেন? দলিত, উদ্বাস্তু আর গরিব বাঙালিদের। ঝাড়গ্রামের নেতাইয়ের গণহত্যার নায়ক সিপিএম নেতা রথীন দণ্ডপাতকে, সেখানকার উচ্চবর্ণের একজন জমির মালিক। আর মূল কারা? সেই গ্রামের দলিতরা। হ্যাঁ, এটাই কমিউনিজম। যত উদাহরণ দেখবেন সব জায়গাতেই পাবেন একই চিত্র। আর কমিউনিস্টদের প্রচার করা বিভ্রান্তিকর নীতি এবং ছদ্ম সাম্যবাদকে বয়কট করুন। আপনার চারপাশের মানুষকে, বিশেষ করে নতুন প্রজন্মকে জানান কিভাবে বিপ্লবের নামে পশ্চিমবঙ্গের শিল্প এবং যুব সমাজকে ধ্বংস করা হয়েছিল, কিভাবে মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা হয়েছিল ভোট ব্যাংকের স্বার্থে। ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদের সচেতন করুন। কমিউনিস্ট মানেই কি ভণ্ড? কমেন্ট করে জানান নিজের মতামত। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।